ঢাকার কেরানীগঞ্জের মান্দাইল এলাকা। একটি শোক সংবাদ, মান্দাইল নিবাসী মোহাম্মদ জিন্না ভাই ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকায় কেউ মারা গেলে এভাবেই শোক সংবাদ জানিয়ে দেয়া হয় মান্দাইল ঘাট মসজিদ থেকে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ জিন্না। তার জানাজায় অংশ নিতে চলে আসেন এলাকাবাসী। হাউলি কবরস্থানে দাফন করা হয় নিহত ব্যক্তিকে। দীর্ঘদিন শ্বাসনালীর সমস্যায় ভুগে মারা গেলেন তিনি। আল্লাহ তোমার শাহনশাহী দরবারে আমরা মুসলিমায় মোহাম্মদ জিন্নার এই ছোট্ট সন্তান একদিন বুঝতে শিখবে। সে জানবে করোনা ভাইরাসের মহামারীতে কি ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়েছিল পুরো পৃথিবী। যখন লকডাউনে হাঁপিয়ে উঠছিল মানুষ, পরীক্ষা নিরীক্ষা নিয়ে চলছিল চরম ভোগান্তি। করোনা আক্রান্ত কিংবা সাধারণ রোগী যেই হোক না কেন, তাকে বাঁচিয়ে তুলতে, চিকিৎসা দিতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে পুরো বিশ্বকে। বাংলাদেশও এর বাইরে নয়। মোহাম্মদ জিন্না কিন্তু করোনা আক্রান্ত ছিলেন না। তিনি হাসপাতালে গিয়েছিলেন শ্বাসনালীর সমস্যা নিয়ে। শুধুমাত্র করোনা নেগেটিভ সনদ নেই, এই কারণেই তাকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া হয়। আর হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পথেই মারা যান মোহাম্মদ জিন্না। আর পুরো ঘটনাটি ঘটে আমাদের সামনে। আমরা এই করোনাকালীন পরিস্থিতিতে দেখেছি মানুষ আসলে কতটা অসহায়। এমন দৃশ্য প্রতিদিনের। টিম 360 ডিগ্রির অবস্থান শহীদ সরোয়ার্দী হাসপাতালে। একজন মুমূর্ষু রোগী চিকিৎসা না পেয়ে উন্নত চিকিৎসার জন্যে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন বেসরকারি হাসপাতালের খোঁজে। অবস্থা বোঝার জন্যে অ্যাম্বুলেন্সের পেছনে টিম 360 ডিগ্রি। তারা প্রথমেই গেলেন ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে। এই হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, আইসিইউ খালি না থাকায় ফিরিয়ে দেয়া হলো সেই রোগীকে। এরপর রোগীর স্বজনরা তাকে নিয়ে গেলেন ধানমন্ডির আরেকটি বেসরকারি হাসপাতালে। সেখানেও আইসিইউ খালি নেই। এই হাসপাতাল থেকে ছুটলেন গ্রিন রোডের আরেকটি হাসপাতালে। এখানেও একই অবস্থা। মুমূর্ষু রোগী নিয়ে বিপাকে পড়ে যান তার স্বজনরা, ছুটলেন লালমাটিয়ার দিকে। বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে অবশেষে মুমূর্ষু এই রোগীকে ভর্তি করানো হলো একটি বেসরকারি হাসপাতালে। ডাক্তার আছে, ওষুধ নাই, ওষুধ আছে, ডাক্তার নাই, ট্রিটমেন্ট নাই। রোগী পড়েছে 4-5 দিন যাবত। 1-2 রোগী আমার সামনে, চোখের সামনে মানে ট্রিটমেন্ট ছাড়া মারা গেল। আসলো না একজনও ধরতে। সব হসপিটাল বলছে যে আমি গ্রিন লাইফে গেছি, আপনার এই যে এই নগর ভবনে গেছি, আমাকে বলছে যে তারা এমনি চাইলে ওষুধ দিতে পারতো, কিন্তু তারা দিচ্ছে না কেন। আমি যে বলছি বলে আমাদের খুশি, আমরা দিচ্ছি না। আমার বাবা যদি আজকে মারা যায়, সরাসরি হসপিটাল খুশি, অন্য আমি কেস করবো। আমি কিছু কিছু বেসরকারি হাসপাতাল অমানবিকতার নতুন নতুন নজির তৈরি করেছে। সেবার নামে যে তারা ব্যবসা ফেদে বসেছে, সেটা দিনকে দিন সত্য হয়ে ধরা দিচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ সাধারণ রোগী, যারা করোনায় আক্রান্ত নন কিন্তু অন্য কোনো কঠিন রোগে ভুগছেন। তাদের কেউই জানেন না এই দুর্ভোগের শেষ কবে। আমরা মুমূর্ষু রোগী সুলতান শিকদারের খবরাখবর রাখব। তবে এই ফাঁকে একটু দেখে আসা যাক সাধারণ শিশু রোগীদের অবস্থাটা কেমন।
রাত তখন 2টো। অসুস্থ শিশুকে নিয়ে স্ত্রীসহ সুদূর ঝিনাইদহ থেকে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে এসেছেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের শিক্ষক লেন্টু হোসেন। আমরাও আত্মীয়ের পরিচয়ে ঢুকে যাই হাসপাতালের জরুরি বিভাগে। মুমূর্ষু শিশুকে দেখেই ডাক্তার জানালেন আইসিইউ লাগবে, যা এখানে নেই। অনেক অনুরোধের পর ভর্তির অনুমতি মিলল, কিন্তু টাকা চাইলেন 7,000। গভীর রাতে পকেটে থাকা 2,000 টাকা দিলেও মানতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যেই লেন্টু হোসেনের কাছে ভিন্ন একটি প্রস্তাব নিয়ে হাজির হলেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, কর্মচারী ও দালালরা। রেনেসা নামের একটি বেসরকারি হাসপাতালে যেতে উদ্বুদ্ধ করছিলেন তারা। ফয়েজুজ্জামান। কোনো উপায় না দেখে শিশু হাসপাতালের নিরাপত্তা কর্মী, কর্মচারী আর দালালদের প্রস্তাবে রাজি হয়ে যান শিক্ষক লেন্টু হোসেন। অবশ্য সেই শিক্ষক জানালেন, মেয়ে শিশুটিকে নিয়ে তিনি ধানমন্ডির রেনেসা হাসপাতালে গেছেন ডাক্তারের কথাতেই। প্রতিদিন 6-7 হাজার টাকা খরচের আশ্বাসে নিরুপায় হয়ে ভর্তি করালেন 2 মাস 3 দিন বয়সী জারিনকে। তবে এর আগে নিউরোসায়েন্স, সরওয়ার্দী, ঢাকা মেডিকেল সহ সরকারি বেসরকারি মিলিয়ে 9-10টি হাসপাতাল ঘুরেও ব্যর্থ হন তিনি। আমি তাৎক্ষণিক যেহেতু সরওয়ার্দিকে আসে, প্রথমে সরওয়ার্দিতে নিয়ে আসলাম। সরওয়ার্দি ডাক্তার তো 20 হাত দূরে থেকে দেখে বলল যে না, আমাদের এখানে তো এটা রাখা যাবে না, আপনি ঢাকা মেডিকেলে নিয়ে যান। মেডিকেলে কোনো ডক্টরই দেখা নাই। একজন বলছে যে আমাদের এখানে তো আইসিইউ বেড নাই, আর ওয়ার্ডে থাকলে রোগীটা মারা যাবে, আপনি প্রাইভেট হাসপাতাল বা অন্য কোথাও চেষ্টা করেন। শিশু হাসপাতাল থেকে আবার ডক্টর বলছে আপনি প্রাইভেটে কোথায় কোথায় চেষ্টা করছেন, কোন জায়গায় গেছেন? তার মধ্যে আমি কয়েকটা জায়গায় গেছি। পরে বলছে যে রেনেসায় তো আপনি যান নাই, আমি খবর নিলাম মাত্র। রেনেসায় খালি আছে, ওইখানে তো যান নাই। হ্যাঁ, ওখানে তো আপনি যান নাই। পরে আমাকে বলছে যে আপনি দ্রুত চলে যান, দ্রুত গাড়ি নিয়ে চলে যান, বাচ্চার অবস্থা খারাপ। এখন আমার তো আসলে নিরুপায়, কিছু করার নেই। পরে আমি এই রেনেসাতে আসলাম। পরে অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে পুরো বিষয়টি অস্বীকার করেন সেই চিকিৎসক। আমি এই কথা বলি না, ইম্পসিবল। আপনি জিজ্ঞাসা করেন, আমি আমার আর্টিস্টের সাথে কথা বলবো এখন। উনি বললে কি এখন কি হবে বাবা? আমি তো নিজের থেকে এই কাজটা করছি। ক্যামেরা দেখে হাসপাতাল থেকে সটকে পড়েন সেই নিরাপত্তা কর্মী আর দালালরাও। আপনি পেশেন্টের রেনেসায় পাঠানোর কথা বলছেন, জরুর যান। আপনি বলছেন কি না বলছেন আমি দেখাই দিই। আপনি ডিউটি থেকে চলে গেছেন, আসেন এখানে, আপনি আমার দেখে চলে গেলেন কোন থেকে? এখানে ডিউটি ছিল, এখানে আসেন তাড়াতাড়ি। ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ, অবস্থার উন্নতি হচ্ছিল না। প্রতিদিন 6-7 হাজার টাকার কথা বললেও 3 দিনে রেনেসায় বিল হয় 45,000 টাকা। কোনোভাবে সেই বিল পরিশোধ করে মুমূর্ষু সন্তান কিনে ফিরে যান গ্রামের বাড়ি ঝিনাইদহে। কিন্তু সেখানে যাবার পরদিনই অবুঝ শিশুটি চলে যায় না ফেরার দেশে। মাত্র 2 মাস 3 দিন বয়সেই শিশু জারিন ভয়াবহ নিষ্ঠুরতা দেখে পৃথিবী ছাড়ল। তার অসহায় বাবা স্কুল শিক্ষক জেনে গেলেন কতটা ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা। এই মৃত্যুর দায়ভার কে নেবে? করোনায় আক্রান্ত মৃতের তো একটা পরিসংখ্যান আছে, কিন্তু এই করোনাকালে শিশু জারিনের মতো কত শত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, তার কি কোনো কেউ হিসেব রাখছে? অসহায়ত্বের আরো অনেক গল্প আছে, জানাবো, তবে একটা বিরতির পর। চিকিৎসক দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ জানাতে হয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে। এই করোনাকালে সেখানে অবশ্য এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। আর হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে হয় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখায়। আমাদের কাছে অবশ্য এ বিষয়ে 2 ধরনের তথ্য আসে। এই ভুক্তভোগীর নাম
ইশরাত জাহান ন্যান্সি, কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বাবা জাহাঙ্গীর আলম মারা গেছেন এই করোনার সময়ে। তবে তার বাবা করোনায় আক্রান্ত ছিলেন না। শ্বাসকষ্ট আর নিউমোনিয়ায় অসুস্থ হয়ে পড়লে চাঁদপুর থেকে তাকে নিয়ে আসা হয় ঢাকায়। প্রথমে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে না পেরে ভর্তি হন কুয়েত মৈত্রী হাসপাতালে। করোনা নেগেটিভ হলে জাহাঙ্গীর আলমকে ছাড়পত্র দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন আর বিপাকে পড়ে যান স্বজনেরা। আমি রাত 4টা পর্যন্ত আমার বাবাকে নিয়ে ঢাকায় সকল প্রাইভেট হসপিটাল, ইভেন গভর্নমেন্ট হসপিটালও আমি শুধু রোগী নিয়ে আব্বুকে নিয়ে সারা রাত ঘুরেছি, কোনো হসপিটালও রাখিনি। ওনার অক্সিজেনের খুব কষ্ট হচ্ছিল। ইভেন আমি কিছু কিছু হাসপাতালে খুব রিকোয়েস্ট করেছিলাম যে আজকে রাতটার জন্য অন্তত আমাদেরকে একটু অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে দেন। কোনো হাসপাতাল ওনাকে সেটাও করতে রাজি হয়নি। এরপর অনেক অনুরোধ করে তাকে ভর্তি করানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, কিন্তু একদিনেও চিকিৎসকের দেখা না পাওয়ার অভিযোগ স্বজনদের। এই 4 দিনে উনি যেই ডাক্তারের আন্ডারে ছিল, আমি তো আব্বুর সাথে 24/7 ছিলাম, আমি কখনো ডাক্তারের চেহারাই দেখিনি, একটাবারের জন্য দেখতে আসিনি। চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, এমন অভিযোগ স্বজনদের। তারপর বাসায় নিয়ে গেলে জাহাঙ্গীর আলমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। একদিন পরই আবারও শুরু হয় হাসপাতালে হাসপাতালে ছুটোছুটি। হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাই, ওখানে ওনারা আব্বুকে দেখেইনি, অ্যাম্বুলেন্স থেকেই নামাতে দেয়নি। বলে কি না, ওনার হয়তো কিডনি ফেলিওর হয়েছে, আমরা এখন কোনো পেশেন্ট রাখতে পারবো না, রেখে লাভ হবে না, আপনারা সোহরাওয়ার্দীতে নিয়ে যান। উনি যে এত সিরিয়াস ছিল, ওনারা একবারের জন্য ওনাকে অ্যাম্বুলেন্স থেকেই নামাতে দেয়নি। তারপর আমরা সোহরাওয়ার্দীতে নিয়ে যাই, ওখানে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ওখানে আব্বু মারা যায়। শেষ রক্ষা হলো না জাহাঙ্গীর আলমের, বিনা চিকিৎসায় মারা গেলেন তিনি। জাহাঙ্গীরের স্বজনরা কি কোথাও কোনো অভিযোগ করেছিলেন? আপনারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোথাও অভিযোগ করা যায় সেটা জানেন কিনা, জানলেও সেটা আপনি করেছেন কিনা? আসলে কোনো হাসপাতালেই রোগী তখন নিচ্ছিল না। ইভেন হাসপাতালে যারা ম্যানেজমেন্টে ছিল ওনাদের সাথেও আমরা কথা বলেছিলাম, ওনারা রোগী নিতেই চাচ্ছিল না। তো যেখানে একটা হাসপাতালের ম্যানেজমেন্টই রোগী নিবে না বলে দিয়েছে, সেখানে আসলে কার কাছে অভিযোগ করতে হবে কিংবা আদৌ অভিযোগ করা যায় নাকি, সে ব্যাপারে আমার আসলে ধারণা নেই। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বলছে করোনা এবং করোনামুক্ত সব রোগীকেই হাসপাতাল চিকিৎসা দিতে বাধ্য। আমরা এই অভিযোগ নিয়ে কথা বলতে চাই স্বাস্থ্য অধিদপ্তরের সাথে, কিন্তু অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ক্যামেরায় নয়, কথা বলতে চান টেলিফোনে। পরে তার সাথে বেশ কয়েকবার মোবাইল টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর কোনো সাড়া দেননি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সেবা না দিলে ব্যবস্থা নেবার কথা জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। যদি এরকম মনে করে যে অভিযোগ আসছে, তাহলে কিন্তু আলাদা করে কিন্তু অভিযোগ আমাদের হটলাইন নাম্বারগুলো খোলা আছে, অভিযোগ সেন্টারও খোলা আছে, তারা অভিযোগ চাইলে করতে পারে যে কোথায় কোথাও অনিয়ম হচ্ছে, আমরা সেটা দেখবো অবশ্যই। যে বেসরকারি দিকে আমাদের কিন্তু নির্দেশনা দেওয়া আছে হাসপাতাল শাখা থেকে, যদি তারা কোনো পেশেন্ট না নেয় তাহলে লাইসেন্সটা কিন্তু বাতিল করা হবে, এই টাইপের কিন্তু নির্দেশনা দেওয়া আছে। তবে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আরসালান জানালেন, এখন পর্যন্ত ব্যবস্থা নেবার কোনো নজির নেই। আমরা কিন্তু যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ক্ষেত্রে জাতি, ধর্ম, লিঙ্গ বিভেদে আমরা চিকিৎসা দিতে বাধ্য আমাদের অঙ্গীকার অনুযায়ী। আপনার কাছে কি মনে হয়েছে যে হাসপাতালগুলো আসলে সত্যিকার অর্থে চিকিৎসা না দেওয়ার জন্য তারা পানিশমেন্ট হয়েছে, লাইসেন্স ক্যান্সেল করেছে, যে বিষয়গুলো? জি না, হয়নি, হয়েছে বলে আমার জানা নেই। এই যে সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল যারা ব্যবস্থাপনায় আছেন, তাদের এই জায়গাটা নিশ্চিত করা উচিত। এখন পর্যন্ত কোনো সরকারি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবার খবরাখবর পাওয়া যায়নি। তবে হরহামেশাই পাওয়া যাচ্ছে রোগীদের ভোগান্তি আর চিকিৎসা সেবা না পাওয়ার
নানান ধরনের অভিযোগ। মাঠে ময়দানে গেলে সে সকল নির্মম ঘটনার দেখাও মিলছে। ভুক্তভোগীরা ধরেই নিয়েছেন আসলে কোথাও কোনো অভিযোগ করে কোনো লাভ হবে না। টিম 360 ডিগ্রি এবার রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটের সামনে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে একটি অ্যাম্বুলেন্সকে বেরিয়ে যেতে দেখা গেল। দেখা যাক অ্যাম্বুলেন্সের গন্তব্য কোথায়। অ্যাম্বুলেন্সটি এবার ঢুকলো রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। রোগীর স্বজনদের সাথে কথা বলে বোঝা গেল তারা এই রোগী নিয়ে মানিকগঞ্জ থেকে এসেছেন। শ্বাসকষ্টে ভোগা এই রোগীকে ভর্তি করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তার স্বজনেরা। আমরা হৃদরোগী নিয়ে আসছি, সেখানে আসার পর আমাদের কোনো এরকম আর কি অ্যালাউ করে না। ঠিক আছে, আমার তারা কি বলেছে? তারা বলছে শুধু আসার পর আমার এক ভাই, তার এই মুহূর্তে আমরা তার যে পুরান প্রেসক্রিপশন সব কিছু এই মুহূর্তে নিয়ে আসছি। তাদের বললাম যে একটু দেখেন, তারা দেখলেও না। রোগী নিয়ে গেল, রোগী নিয়ে যাওয়ার পর একটু পরে আবার বের করে দিল যে আপনারা সোহরাওয়ার্দীতে বা ঢাকা মেডিকেলে নিয়ে যাবেন। দেখা যাক আমাদের অনুরোধে এই রোগীকে ভর্তি করানো যায় কিনা। অনুরোধের পর শেষ পর্যন্ত এই রোগীকে ভর্তি করাতে রাজি হল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে ঘুরতে দিন পার করে দেন এই রোগীকে বহন করে আনা অ্যাম্বুলেন্সের চালক। আপনার 80 কিলো 90 কিলো রাস্তা আমি রুগীটার এমনিতে নিয়ে আসছি, বুকে ব্যথা, দ্রুত যদি ট্রিটমেন্ট না পায় তাহলে এবার তো রুগী এই জায়গার থেকে ওই জায়গায় মিনিমাম 1 ঘন্টা দেরি হয়েছে। আবার ওই জায়গার থেকে সোহরাওয়ার্দীতে নিয়ে আসলাম, এ জায়গা মোটামুটি 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। এখন এই জায়গার থেকে যদি আবার রিফার করে রুগী ঢাকা মেডিকেল দিয়ে দেয় তাহলে এবারে রুগী তো রাস্তায় মারা যাবে। এবার আরো একজন অ্যাম্বুলেন্স চালকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। নাম নূরে আলম সাগর, বয়স ৬২ বছর। 18 বছর ধরে তিনি রোগী বহন করেন। অনেক সুখ দুঃখের সাক্ষীও হয়েছেন। এই করোনা মহামারীতেও থেমে থাকেননি। যে এমন এমন রোগী বার হয়, বিভিন্ন হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করি, হয়তো করোনা মনে করে, করোনা হোক বা না হোক, তারা মনে করে যে এটা করোনা, মানে মেডিকেলে ভর্তি করতে চায় না। এই থেকে ওখান থেকে এদিক থেকে দেখা গেছে আরেক মেডিকেলে হয়রানি হয়ে যায়। তখন খেলা দেখা গেছে ওই হয়রানি হইতে হইতে তারপর রুগীটা গাড়িতে মারা যায়। তবে এই মহামারীতে তার নির্মম অভিজ্ঞতা হয়েছে। করোনায় মারা যাওয়া লাশ নিয়ে কথা বলতে গিয়ে বারবার আটকে যান এই নূরে আলম। মারা যাওয়ার পরে অভিভাবক তখন কী করবে? দেশের বাড়িতে নিয়ে যায়। ওই দেশের বাড়িতে নিয়ে গেলে করোনা মনে করে কেউ ধরতে চায় না, মারি দিতে চায় না। সুতরাং যারা আছে বাপ ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না, ফালাই দিয়ে দেবো না। এই দৃশ্যগুলা আমি চোখে দেখছি, আমি জানি, আমার বাচ্চা দেখছে। অ্যাকচুয়ালি এই দুঃখগুলি যদি আমাদের জনগণ, আমাদের দেশের জনগণে দেখতো তাহলে সে বুঝতে পারতো যে করুণ কাহিনী। 18 বছরের অভিজ্ঞতায় নূরে আলম কখনোই এভাবে ভেঙে পড়েননি। বাবার লাশ ফেলে যখন সন্তান চলে যায় তখন সেই লাশ কাঁধে নিয়ে তিনি নিজ হাতে দাফন করেন। হয়তো এই করোনা মহামারীতে এমন অনেক ঘটনাই ঘটে গেছে আমাদের অজ্ঞাতসারে।
এবার আমাদের সেই সুলতান শিকদারের অবস্থা জানতে হবে, যিনি মুমূর্ষু অবস্থায় রাজধানীর লালমাটিয়ার একটি হাসপাতালে ভর্তি আছেন। সাথে আছেন তার কন্যা। ডালিয়া আফরিন, তিনি সুলতান শিকদারের মেয়ে। তার বাবাকে নিয়ে প্রথমেই গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রথম দুর্ভোগটা শুরু হয় সেখান থেকেই। একজন ডক্টর বের হয়ে এসে আমার বাবাকে দেখলেন, দেখার পরে বলতেছে যে আপনার বাবা তো নাই। তখন আমি বলছি যে না, আমার বাবা এখনও আছে, কারণ আমার বাবার বুকের এই জায়গাটা তখনও নড়তেছিল। আমি বলছি কি যে ভাই স্যার আপনি একটু দেখেন, আমার বাবা এখনও আছে। দেখার পরে বলতেছে যে হ্যাঁ আপনার বাবার তো যেগুলো বলতেছেন উনি তো করোনা পেশেন্ট না, তা আমরা এখানে করোনা পেশেন্ট ভর্তি নেই, তা আপনারা করেন সরোয়ার দিতে, নাহলে মিটফোর্ডে চলে যান। এরপর সোহরাওয়ার্দী হাসপাতাল আর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ঘুরে লালমাটিয়ার মিলেনিয়াম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আমার বাবাকে যখন আমি এখানে নিয়ে আসছি, ওনারা আমার বাবা সব কিছু দেখে বলতেছে যে আপনার বাবার অবস্থা তো খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। কথা বলে ওনারা তাড়াতাড়ি আমার বাবাকে আইসিইউতে নিয়ে গেছে। নিয়ে গিয়ে কিছুক্ষণ দেখলো, দেখার পরে ওনারা বলতেছে যে আপনার বাবার এই 2 দিনে এই সব কিছু রিপোর্ট মিলে যে কন্ডিশন, আপনার বাবার এখন লাইফ সাপোর্ট ছাড়া আর কোনো নাই। এ কথা বলে ওনারা আমার বাবাকে লাইফ সাপোর্ট দিলেন। দেওয়ার পরে আজ 2 দিন হলো আমার বাবা ওইখানে আছে। করোনা রোগী না হয়েও ঢাকা মেডিকেলে ভর্তি হতে পারলেন না সুলতান শিকদার। আমরা যেতে চাই সেই হাসপাতালে, দেখা যাক সুলতান শিকদারের কি অবস্থা। 8 দিন পর গিয়ে দেখা গেল সুলতান শিকদার আর বেঁচে নেই। এতদিন লাইফ সাপোর্টে থেকে মৃত্যুর সাথে লড়াই করে হেরে যান তিনি। সুলতানের লাশ নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুরের একটি লাশ দাফনের সংগঠন আল মারকাজুল ইসলামে। গোসল এবং কাফনের কাপড় পরানোর পর তাকে নিয়ে যাওয়া হয় তাদের গ্রামের বাড়ি গাজীপুরে। আরও একটা মৃত্যু, করোনাকালে বিনা চিকিৎসায় মৃত্যু। এই গল্প শুধু সুলতান শিকদারের একার নয়, এমন অনেক গল্প আছে, আর এই গল্পের সংখ্যা দিনকে দিন বাড়ছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ছুটতে গিয়ে অ্যাম্বুলেন্সে মৃত্যু, আবার হাসপাতাল ফিরিয়ে দিলে ফিরতি পথেই মৃত্যু। এমন ঘটনার সংখ্যাও কিন্তু কম নয়। ফিরছি আরও একটা বিরতির পর। অনুসন্ধানের শুরুতে মোহাম্মদ জিন্নার মৃত্যু পরবর্তী ঘটনা প্রবাহ আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা জানি কতটা অবহেলায় তিনি মারা গেছেন, আপনাদেরও জানাবো। তবে এই ফাঁকে বলে রাখি, গত কয়েক মাস আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খাদ্যনালীতে একটি পাইপ লাগিয়ে নেন মোহাম্মদ জিন্না। করোনা শুরু হলে সুস্থতার বিবেচনায় তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর বাড়িতে কয়েকটা দিন তিনি ভালোও ছিলেন, কিন্তু বিপত্তিটা বাধে তার খাদ্যনালী থেকে পাইপটি সরে গেলে। তখন তার স্বজনরা তাকে হাসপাতালে নিতে চান। এর পরের ঘটনা প্রবাহ দেখে আসা যাক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। একজন মুমূর্ষু রোগীকে চিকিৎসা না করিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন তার স্বজনরা। কেন বাড়ি চলে যাচ্ছেন জানতে হবে।
আমরা রোগী বহনকারী অটোরিকশাকে অনুসরণ করতে থাকি। ঢাকা মেডিকেল থেকে গাড়ি চলতে থাকলো কেরানীগঞ্জের দিকে। হঠাৎ গাড়িটি বাবুবাজার ব্রিজের উপর থেমে যায়। বুকে হাত দিয়ে রোগীর অবস্থা বোঝার চেষ্টা করছেন তার স্ত্রী আর সন্তান। গাড়ি আবারও চলতে থাকলো, পেছনে টিম 360 ডিগ্রি। বৈরী আবহাওয়ার মধ্যে কোথাও না গিয়ে গাড়ি এসে থামলো রোগীর বাড়িতে। আমরা ঘটনা বোঝার জন্যে অপেক্ষা করতে থাকি কেরানীগঞ্জের মান্দাইল এলাকায় রোগীর বাড়ির সামনে। একটু পরেই বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ পাওয়া গেল। বোঝা গেল জিন্না মারা গেছেন। একদিন পর টিম 360 ডিগ্রি আবারও হাজির সেই জিন্নার বাড়িতে। জিন্না কি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন? তার করোনা হয়েছে কি না হয়েছে আগে তাকে টেস্ট করা প্রয়োজন। তার নমুনা নেই, কিছুই নেয় না, তাকে হাসপাতালের দরজা পর্যন্ত ঢুকতে দেয় না। শেষে 5-7টা হাসপাতাল ঘুরা শেষে তার অকালে মৃত্যু হইল। ইমার্জেন্সি ওখানে নিয়ে গেছি, ওনার ডাক্তার অনেক ছোটাছুটি করলাম আমি, স্যার একটু আসেন দেখেন ওনার কী অবস্থাটা। ওনার বললো এখন যদি আপনি ওনাকে ঢুকালে ওই আপনার থানা মামলা হবে, এখানে ডেথ সার্টিফিকেট নিতে হবে, থানায় যেতে হবে, মামলা হবে, মামলা হওয়ার পর থানার থেকে অর্ডার নিয়ে আসতে হবে, আসার পর তারপর আপনি রুগী নিয়ে যেতে পারবেন, এরকম রুগী নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, সব হবে, কী অবস্থাটা আছে পার্থক্য অবস্থাটা আপনি একটু দেখেন, ওরা কোন অবস্থা আর কি বের হবে না। এই যে ঢাকা মেডিকেল কলেজ তাকে তো অপারেশন করেছে এখানে, তারাই তো করাইছে, তারাই তাকে ভর্তি রাখে নাই, তাকে হাতে স্পষ্ট করে নাই। সাথে হাসপাতালে যাওয়া হয়েছে, তাকে পরামর্শ দেওয়া হয়েছে যে এখানে ডাক্তার এখানে দেখা পারবে না, কিছু পাবে না, আপনারা কিভাবে কি করবেন করেন। তার মানে করোনায় নয়, জিন্না ক্যান্সারে আক্রান্ত ছিলেন, আর এবার কোনো চিকিৎসা না পেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঢাকা মেডিকেলে যাবার আগে স্থানীয় এক হাসপাতালে গিয়েছিলেন জিন্নার স্বজনরা। সেখান থেকেও তাকে ফিরিয়ে দেয়া হয়। জানতে চাই কেন হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসা করেনি। আমাদের কাছে যদি এ ধরনের রোগী আসে, সিমটোমেটিক যদি দেওয়া সম্ভব হয়, কনসালটেন্ট যদি এরকম দেখে, তাহলে উনি ওইটা মনে করে ওটা রেফার করে দেন, বিকজ আমরা এখানে এটা দিতে পারি না, ওই জিনিসগুলো নাই। তো আমরা এবার কথা বলতে চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। দীর্ঘ অপেক্ষার পর ভেতরে যাবার অনুমতি মিলল, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন না হাসপাতালের পরিচালক। কিন্তু এদিকে যে থেমে নেই বিনা চিকিৎসায় মৃত্যুর মিছিল। প্রায় প্রতিদিনই খালি হচ্ছে কারো না কারো বুক। সত্যি বলতে বিনা চিকিৎসায় মৃত্যুর এই সংখ্যা যোগ হবে না কোনো পরিসংখ্যানে। এই করোনা কালে তো কত কিছুরই না অভিজ্ঞতা হলো। করোনার সন্দেহে মাকে ফেলে যাচ্ছে ছেলে, ছেলেকে ফেলে যাচ্ছে বাবা, আবার সমস্ত ভালোবাসা নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অসংখ্য মানুষ। আর এই ভালোবাসাগুলোই কিন্তু আমাদেরকে ঘুরে দাঁড়াতে শক্তি যোগাবে। হাসপাতালে হাসপাতালে ঘুরে ঘুরে বিনা চিকিৎসায় মৃত্যুর খবর আমরা আর কেউই শুনতে চাই না। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন।
আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।